করবেন। আমরা গতদিন যে পর্যন্ত আলোচনা করিয়েছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করি। আমরা কালপাবেল হোমিসাইড এবং মার্ডার এই দুইটা পার্ট আমরা পড়িয়েছিলাম। এখন দেখেন আমাদের প্রাথমিক আবার শুরু থেকে আবার শুরু করছি যে কালপাবেল হোমিসাইড 299 ধারায় 3টা ক্ষেত্র আছে, যে ক্ষেত্রে কি হবে, কালপাবেল হোমিসাইড হবে। এখন দেখেন কোন কোনগুলো নিন্দনীয় নরহত্যা হিসাবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি কোনো কাজের মাধ্যমে কোনো মানুষকে যদি হত্যা করে, ঠিক আছে, 1 নম্বর চলে গেল। তারপরে দেখেন 2 নম্বর, দেখেন এমন হত্যা ঘটানো হয়েছে যা মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে, কোনো ব্যক্তিকে কি হত্যা করার উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তিকে কি করে হত্যা করে, যেমন ধরেন এই যে বিথি আছে, বিথিকে হত্যা করার জন্যই মক্তা কি করলো, ছুরিতে আঘাত করলো। বিথি আপনার সে একদম আঘাত করার সাথে সাথেই পড়ে গেল, তার রক্ত ঝরছে এবং যেদিন আঘাত করছে তার 5 দিন পরে সে মারা গেল। বিথি 5 দিন পরেও যদি মারা যায় তাহলে সেটা কি হবে, দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য, খুন হিসাবে গণ্য হইবে। ঠিক আছে। তো এখন দেখেন আমরা প্রথমে তাহলে 1 নম্বর পয়েন্ট কি বললাম, যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে 1 নম্বর চলে গেল, যদি কাউকে যদি হত্যা করা হয়। 2 নম্বর দেখেন এমন শারীরিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে যা সম্ভবত কারো কি হবে, মৃত্যু ঘটাবে। সম্ভবত মানে আমি একজন ব্যক্তিকে আঘাত করলাম, আঘাত করার পরে মানে তাকে হত্যা করার জন্য আঘাত করলাম এবং ওই আঘাতটা সম্ভবত একজন মানুষকে কি মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। 3 নম্বরটা দেখেন এমন কাজ সম্ভবত মৃত্যু ঘটাতে পারে জেনে সে অনুরূপ কাজের সাহায্যে মৃত্যু ঘটালে। এখন দেখেন যে আমি একজন ব্যক্তিকে এরকমভাবে আঘাত করলাম এবং আমি জেনে গেলাম যে আমি যদি এইভাবে তাকে যদি আঘাত করি তাহলে যাকে আঘাত করতেছি আমি তার কী হবে, মৃত্যু হবে। তাহলে আঘাতকারী যদি জানে যে এই রকমের আঘাত করলে তার মৃত্যু হবে, তাহলে একটা হলো উদ্দেশ্য নিয়ে আর একটা হলো এমন শারীরিক জখম যেটা সম্ভবত মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। 3 নম্বরটা হইল যে এমন সম্ভাব্য কাজ যা দ্বারা মৃত্যু ঘটাতে পারে, সে জেনে যাচ্ছে বা আগে থেকেই জানতেছে যে আমি যদি এই পরিমাণ আঘাত করি তাহলে সেই ব্যক্তির কী হবে, মৃত্যু হবে। ঠিক আছে। এই যে 3টা পেয়ে গেলাম, এই 3টার আবার আপনার এই যে 299 ধারা 3টা ব্যাখ্যা আছে, 3টা ব্যাখ্যা আছে। এই 3টা ব্যাখ্যা দেখেন, যদি কোনো ব্যাধি, বৈকল্য বা অসুস্থজনিত কারণে কারো মৃত্যু ঘটলে উক্ত ব্যাধি বৈকল্যকে মৃত্যু ঘটানোর কারণ হিসাবে উল্লেখ করা যাবে না। সেক্ষেত্রে কি হয়ে যাবে, তখন দণ্ডনীয় নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা হিসাবে গণ্য হইবে। যদি কোনো আঘাতপ্রাপ্ত ব্যক্তি চিকিৎসা না নেওয়ার কারণে মারা যায় তাহলে উক্ত চিকিৎসা না নেওয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা যাবে না। যেমন ধরেন আমি গতদিনে বলেছিলাম যে একজন ব্যক্তির কি করলো, হাতে চাকু দিয়ে একটা আঘাত করলো, চাকু দিয়ে আঘাত করলো। তা এখন ওই সামান্য চাকুর আঘাতে তার হয়তো মানে এই হাতে ভালো পরিমাণ কেটে গেছে। এখন এই সামান্য পরিমাণ হাতে কাটার কারণে তার কিন্তু মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না। কিন্তু সেই ব্যক্তি ওখানে চিকিৎসা না করায় ওইভাবেই রেখে দিয়েছে, এক পর্যায়ে এখানে পচে গেছে, পচে গিয়ে কী হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হয়ে সেই ব্যক্তি মারা গেছে। তাহলে সেটাকে কিন্তু খুন বলা যাচ্ছে না, তখন কি হচ্ছে, দণ্ডনীয় নরহত্যা হচ্ছে। 3 নম্বরটা দেখেন, কোনো শিশু মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় মৃত্যু ঘটালে সেটি দণ্ডনীয় নরহত্যা নয়। তার মানে কি, যখন আপনার ভূগর্ভস্থ মাতৃগর্ভে আছে তখন কিন্তু সেটা খুন হিসাবে গণ্য হইবে। আর যদি আপনার উক্ত শিশু যদি ভূমিষ্ঠ হওয়ার পর তাকে মৃত্যু ঘটায় তাহলে সেটা কি হবে, সেটা হবে কি কালপাবেল হোমিসাইড। এখন দেখেন
কতগুলো ক্ষেত্র আছে যে ক্ষেত্রে কি হয় দণ্ডনীয় নরহত্যা কি হবে খুন হিসাবে গণ্য হবে, কি হবে খুন হিসাবে গণ্য হবে। এখন দেখেন 1 নম্বর দেখেন মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু 299 ধারায় পড়েছিলাম, কি পড়েছিলাম যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে। তাহলে এই 299 1 নম্বর পয়েন্ট আর 300 ধারার 1 নম্বর পয়েন্ট সেম। তাহলে এখন দেখেন যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে যায় তাহলে তখন সেটা কি হবে, তখন কিন্তু এটা মার্ডার হিসাবে গণ্য হইবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে দণ্ডনীয় নরহত্যার যে উপাদানগুলো আছে সেইগুলো 300 ধারার সাথে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে সেটা মার্ডার হবে, আর যদি না মেলে তাহলে সেটা কি হবে কালপাবেল হোমিসাইড হিসাবে গণ্য হবে। 1 নম্বরটা দেখেন মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে যদি কাউকে হত্যা করা হয় তাহলে সেটা কি হবে দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হয় মৃত্যু মার্ডার বলে গণ্য হবে। ঠিক আছে। 2 নম্বরটা দেখেন এমন শারীরিক জখম, এরকমের শারীরিক জখম করার অভিপ্রায়ে যা অপরাধীর জানা থাকে যে উক্ত ব্যক্তির কি হইতে পারে মৃত্যু হইতে পারে। মানে এই রকমের আপনার শারীরিক জখম ঘটে দিল যে এই শারীরিক জখমের কারণে উক্ত ব্যক্তির কি হইতে পারে মৃত্যু হইতে পারে। এইটা কি যে আঘাত করেছে সেই ব্যক্তি যদি জানে তাহলে আমরা এই 299 ধারার যে আপনার 2 নম্বর পয়েন্ট ছিল 3 নম্বর পয়েন্ট ছিল সেটার সাথে কিন্তু এটাও মিলে গেল। তারপরে দেখেন 3 নম্বর, এটা কি রিটেন প্রশ্নে আসে? অবশ্যই রিটেন প্রশ্নে আসবে। রিটেন প্রশ্ন এবং পিলি দুইটাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ। পিলিতে মাস্ট একটা প্রশ্ন পাবেনই আপনি এখান থেকে, এবং একের অধিক পাবেন, মিনিমাম একটা পাবেন, এবং রিটেনে আসার সম্ভাবনা অনেক বেশি। আপনার যদি 2025 সালে আসে তাহলে 26 সালে আসবে না, বা আপনার 2-1 বছর গ্যাপ দিয়ে দিয়ে এখান থেকে আসবে এই প্রশ্ন, উদাহরণ এবং মূল কনসেপ্ট থেকে। হ্যাঁ, তারপর দেখেন আচ্ছা, যে আমরা যে বলি যে কোল্ড ব্লাডেড মার্ডারার মানে ঠান্ডার মাথায় খুন করা আস্তে আস্তে ধীরে ধীরে, মানে ওইটাও কি নরহত্যার মধ্যে পড়ে? পূর্ব পরিকল্পনা করে ওটা মার্ডার হবে। হ্যাঁ, 3 নম্বরটা দেখেন। ওকে ওকে 3 নম্বরটা দেখেন এমন শারীরিক জখম যা স্বাভাবিকভাবে একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। আমি একজন ব্যক্তিকে কি করলাম পিছন থেকে মানে গলা কেটে ফেললাম বা মাথা কেটে ফেললাম, তাহলে একজন ব্যক্তির মারার জন্য কি এটা যথেষ্ট না? বা আমি একজন ব্যক্তির বুকে কি করলাম ছুরি মারলাম, বা একজন ব্যক্তিকে কি করলাম আমি পিস্তল দিয়ে গুলি করলাম, এই পিস্তল দিয়ে যদি একজন ব্যক্তিকে আমি গুলি করি তাহলে, এবং আপনার এরকমের জায়গায় গুলি করি যেখানে একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য ওই গুলি করাটা বা ওই গুলির আঘাতটা যথেষ্ট। এখন একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য যদি ওই আঘাত যদি যথেষ্ট হয় বা প্রাকৃতিক স্বাভাবিকভাবে একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট, তাহলে সেটা খুন বলে গণ্য হইবে। ঠিক আছে। তারপরে 4 নম্বরটা দেখেন এতই বিপজ্জনক যে কোনো ব্যক্তির কি মৃত্যু ঘটবে। মানে আমি একজন ব্যক্তিকে এরকমভাবে বিপজ্জনকভাবে একটা আঘাত করলাম, যে বিপজ্জনক আঘাত বা যে আঘাত এতই বিপজ্জনক যে একজন ব্যক্তির মারা যাওয়ার জন্য যথেষ্ট। মানে আঘাতটা এতই বিপজ্জনক ছিল, যেমন ধরেন একজন মানুষ কি আছে এক জায়গায় দাঁড়ায় আছে, আমি এই উপর থেকে কি করলাম, যেমন ধরেন মেট্রো রেলের নিচে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, আমার তার সাথে শত্রুতা আছে, আমি মেট্রো রেলের উপরে কি করলাম দাঁড়ায়ে বড় একটা পাথর তার মাথার উপর আমি ফেলে দিলাম ইচ্ছাকৃতভাবে বা তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে। ওই পাথরটা বড় একটা পাথর, ধরেন যে 1 মনের একটা পাথর তার মাথার বার পড়ার সাথে সাথে এসে মারা যাবে। এখন তাহলে এই কার্যটা এতই বিপজ্জনক যে একজন ব্যক্তির মারা যাওয়ার জন্য যথেষ্ট, তাহলে সেটা কি হবে খুন হিসাবে গণ্য হইবে। বুঝতে পেরেছেন?
হ্যাঁ, তারপরে দেখেন আমরা এখন দেখলাম যে কোন কোন ক্ষেত্রে কি হবে, দণ্ডনীয় নরহত্যা খুন হিসাবে গণ্য হবে। এবার আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে দণ্ডনীয় নরহত্যা খুন হিসাবে গণ্য হবে না, খুন হিসাবে গণ্য হবে না, তখন সেটা কি হবে, দণ্ডনীয় নরহত্যা হিসাবেই গণ্য হইবে। আপনারা কাছে বেয়ার অ্যাক্ট রাখবেন, ঠিক আছে, কাছে বেয়ার অ্যাক্ট রাখেন। এখন দেখেন এই খুন হিসাবে গণ্য না হওয়া, এটা হলো 300 ধারার ব্যতিক্রম। এই 300 ধারাতে ব্যতিক্রম আছে কয়টা, 5টা ব্যতিক্রম আছে। পরীক্ষাতে কিন্তু আপনার পিলিতে প্রশ্ন আসবে যে মার্ডারের সংজ্ঞা দেওয়া আছে কত ধারাতে, সরি মার্ডার বলা আছে কত ধারাতে, বা মার্ডারের সংজ্ঞা দেওয়া আছে কত ধারাতে, 300 ধারা। কালপাবেল হোমিসাইডের কথা বলা আছে কত ধারাতে, 299 ধারা। 300 ধারায় কয়টা ব্যতিক্রম আছে, 5টা ব্যতিক্রম আছে, ঠিক আছে। হ্যাঁ, 1 নম্বরটা দেখেন, এক নম্বরটা দেখেন 300 ধারার আমরা এখন 5টা ব্যতিক্রম আছে, এই 5টা ব্যতিক্রম আমরা এখন পড়ব, ঠিক আছে। গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফলে কোনো ব্যক্তিকে যদি কি করে, হত্যা করে, তাহলে সেটা কি হবে, তখন সেটা কালপাবেল হোমিসাইড বলে গণ্য হবে, তখন সেটা মার্ডার হবে না। যেমন ধরেন একজন ব্যক্তি, যেমন ধরেন লতিফ ভাই, লতিফ ভাইয়ের কি আছে, একটা নাম আছে লতিফ নাম। এখন এলাকার মানুষ তাকে আরেকটা নাম হলো খেপাই, ঠিক আছে। তো এখন দোকানে লতিফ ভাই বসে চা খাচ্ছে, চা খাওয়ার অবস্থায় লতিফ ভাইকে কি করতেছে, আপনার ওই সেই তার মানে যে অন্য একটা নামে ডাকে, ওই নামে ডাকতেছে। তাকে লতিফ ভাইয়ের বারবার ডাকার পরে লতিফ ভাই রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেলে পারে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, এবং এক পর্যায়ে অপোজিট যে ব্যক্তি আছে ওই ব্যক্তি লতিফ ভাইকে আরও উত্তেজিত করে দিচ্ছে। তা যখন লতিফ ভাইকে এরকম উত্তেজিত করে দিচ্ছে, অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে, তখন লতিফ ভাই কী করলো, ওই যে ব্যক্তিটা আছে তাকে মানে আঘাত দিল, মানে উত্তেজিত হয়ে, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে তাকে কি করলো, আঘাত দিল, এবং সেই ব্যক্তি মারা গেল। তাহলে এই যে উত্তেজনার ফলে যদি লতিফ ভাই আঘাতের ফলে যদি কোনো ব্যক্তির মারা হয়, মানে হত্যা হয়ে যায়, মানে মৃত্যু হয়ে যায়, তাহলে সেটা কি হবে, তখন সেটা দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হইবে, কিন্তু মার্ডার হবে না, মার্ডার হবে না। বুঝতে পেরেছেন? এটার ইংরেজিটা আপনারা মনে রাখবেন, প্রভোকেশন। প্রভোকেশন মানে সাডেন প্রভোকেশন, ঠিক আছে। এখন দেখেন এই 300 ধারার 1 নম্বর পয়েন্টের আবার 3টা ব্যতিক্রম আছে, 3টা ব্যতিক্রম আছে, যে ক্ষেত্রে সেটা আবার এই 3টার ক্ষেত্রে খুন হিসাবে গণ্য হইবে, ঠিক আছে। যখন আমরা দেখতেছি দণ্ডনীয় নরহত্যার ব্যতিক্রম, তখন সেটা খুন হিসাবে গণ্য হচ্ছে, আর যেটা খুনের ব্যতিক্রম সেটা হচ্ছে কি, কালপাবেল হোমিসাইড। হ্যাঁ, দেখেন তাহলে এই যে উত্তেজনা, যে আপনার গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, এইটার আবার 3টা ব্যতিক্রম আছে। 3টা ব্যতিক্রম হলো যে উত্তেজনা সে নিজে নিজে উত্তেজিত হইলে হবে না, আরেকজন তাকে প্রভোকেট করতে হবে, আরেকজন তাকে উত্তেজিত করবে। এখন আমি নিজেই উত্তেজিত হলাম, নিজেই আরেকজনকে মেরে দিলাম, এইটা হবে না। তাহলে কি করতে হবে, আরেকজন ব্যক্তি তাকে কি করবে, উত্তেজিত করবে। যখন উত্তেজিত করবে তখন সে আপনার উত্তেজিত হয়ে আরেকজন ব্যক্তিকে হত্যা করবে, তখন সেটা কি হবে, তখন সেটা কালপাবেল হোমিসাইড হবে। আর যদি নিজে নিজে উত্তেজিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আপনার কালপাবেল হোমিসাইড হবে না। এখন দেখেন মার্ডার কিন্তু কালপাবেল হোমিসাইডের চাইতে মানে গুরুতর অপরাধ, বা এর ঘনত্ব বেশি, বা এর মাত্রা বেশি।
আর কালপাবল হোমিসাইডটা একটু কম গুরুত্বপূর্ণ বা কম মাত্রার অপরাধ। হ্যাঁ, 2 নম্বরটা দেখেন, উত্তেজনার দ্বারা যে হত্যাটি করা হয়েছে তা আইনুক সরকারি কর্মচারীর আইনগত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। এখন দেখেন, কোনো সরকারি কর্মচারী কি করলো, এই নওরিন আপুকে তার বাসায় গ্রেপ্তার করতে গেল, পুলিশ গেল। এখন নওরিন আপু আপনার যে তার বাসায় গেছে, গ্রেপ্তার করতে গেছে, নওরিন আপু কি হয়েছে, রেগে গিয়ে যায় সেই পুলিশের উপর বকাবকি করছে বা আপনার তার উপর রেগে গেছে। রেগে যাওয়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে সেই পুলিশ অফিসারকে কী করছে, মার্ডার করছে বা হত্যা করছে। যখনই পুলিশ অফিসারকে হত্যা করবে তখন সেটা কি হয়ে যাবে, তখন এটা খুন হিসাবে গণ্য হইবে। তখন সেটা কি হবে না, কালপাবল হোমিসাইড হবে না। কারণ ওই পুলিশ অফিসার কি করছিল, তার ওই নওরিন আপুকে বৈধভাবে গ্রেপ্তার করতে চাচ্ছিল, তখন সে নওরিন আপু উত্তেজিত হয়ে তাকে কি করলো, হত্যা করলো। ঠিক আছে, তখন এই নওরিন আপুর যে এই উত্তেজনাটা ডিফেন্স হিসাবে গ্রহণ করা যাবে না। 3 নম্বরটা দেখেন, বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো উত্তেজনা দিয়ে থাকলে এবং সেই উত্তেজনা অনুযায়ী আত্মরক্ষার অধিকারী ব্যক্তির কি করা, হত্যা করলে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, মানে যখন আপনার বৈধভাবে কোনো ব্যক্তি কি করতেছে, তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছে, তখন যদি অপোজিট পার্টি যদি আপনার উত্তেজিত হয়ে যায়, অতিরিক্ত উত্তেজিত হয়ে অপোজিট পার্টিকে হত্যা করলো, তখন সেটা কিন্তু আপনার কি হবে না, কালপাবল হোমিসাইড হচ্ছে না, তখন সেটা কি হচ্ছে, মার্ডার হিসাবে গণ্য হচ্ছে। তাহলে আমরা 3টা জিনিস পাইলাম। একটা হলো নিজে উত্তেজিত হওয়া যাবে না। 2 নম্বরটা কি, সরকারি কর্মচারী কোনো কাজের বিরুদ্ধে উত্তেজিত হয়ে তাকে হত্যা করলে। 3 নম্বরটা হলো যে প্রাইভেট ডিফেন্স প্রয়োগকারে কোনো ব্যক্তির অপোজিট পার্টি যদি উত্তেজিত হয়ে যদি যে ব্যক্তি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতেছে তাকে যদি হত্যা করে, তাহলে সেটা কি হবে, মার্ডার হিসাবে গণ্য হবে। তাহলে এই 1 নম্বর পয়েন্টে 3টা আপনার কি আছে, ব্যতিক্রম আছে। এই 3টা এখন দেখেন, এই 3টা আপনাদের অবশ্যই পড়তে হবে। এই 299 থেকে 300 ধারা, এই ধারার মধ্যে একটা ব্যারেক্টের একটা অক্ষর বাদ দেওয়া যাবে না, একদম পরিপূর্ণভাবে সবগুলোই পড়তে হবে, প্রত্যেকটা লাইনই পড়তে হবে। এই 299 এবং 300 ধারার প্রত্যেকটা লাইন আপনাদের পড়তে হবে, একটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা 300 ধারা 2 নম্বর ব্যতিক্রমে চলে যাব। তাহলে আমরা কি পাইলাম, আমরা এখন যেগুলো আলোচনা করতেছি সেটা আপনার কি হবে, মার্ডার হিসাবে গণ্য হইবে না, তখন হবে কি, কালপাবল হোমিসাইড হিসাবে গণ্য হইবে। দেখেন, ব্যক্তি প্রতিরক্ষার অধিকার অতিক্রম করে, ব্যক্তি তার যে প্রতিরক্ষার অধিকার আছে সেই অধিকারটাকে কি, সেই অধিকার যতটুকু সে অধিকার যদি খাটাইতে পারে, সেই অধিকার যদি অতিক্রম করে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কি হবে, কালপাবল হোমিসাইড হবে। সরকারি কর্মচারী ক্ষমতা অতিক্রম করে মৃত্যু ঘটালে, সরকারি কর্মচারী যদি তার যে ক্ষমতা আছে, তার যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার অতিরিক্ত যে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কি হবে, আপনার কালপাবল হোমিসাইড বলে গণ্য হইবে। এখন দেখেন, বিষয়টা হলো, একটা উদাহরণে চলে যাচ্ছি। এই যে ফারজানা, উনি কি হয়েছে, উনি একটা অপরাধ করছে কি, উনি হলো ডাকাতি করেছেন। তো এখন পুলিশ হলো তাকে কি করতে গেছে, গ্রেপ্তার করতে গেছে। তো এখন বাসায় ফারজানা আপু আছে, এখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে ফারজানা কি হয়েছে, পালাইতে গেছে। তো এখন সে ওরকমের দুর্ধর্ষ কোনো আপনার ক্রিমিনাল না, আপনার কোনো অপরাধী না, সিম্পলি আর কি সে আপনার কম মাত্রার ডাকাতি করছে আর কি। ঠিক আছে, সিম্পলি আর কি ডাকাতি করছে, মানে মার্ডার শো ডাকাতি এরকম কোনো কিছু করে নাই।
বা আপনার সে চুরি করছে, যে কোনো একটা আপনার নর্মাল একটা অপরাধ করছে। তো এখন ফারজানা আপু যখন আপনার কি করেছে, পালাইতে যাচ্ছে, পুলিশ অফিসার যদি তাকে যদি পিছন থেকে কি করে আপনার গুলি করে দেয়, গুলি করে যদি তাকে হত্যা করে, তাহলে সেটা কি হচ্ছে, সেটা আপনার এই কালপাবল হোমিসাইড হিসাবে গণ্য হচ্ছে। এখন দেখেন বিষয়টা হলো যে পুলিশ বা অন্যান্য ক্ষেত্রে তাদের যতটুকু ক্ষমতা আছে, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বা সরকারি কর্মচারী তাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা অতিক্রম করে গিয়ে যদি কোনো ব্যক্তিকে কি করে হত্যা করে, তাহলে সেটা কি হবে, কালপাবল হোমিসাইড বলে গণ্য হইবে। তারপর দেখেন 4 নম্বরটা দেখেন, আকস্মিক ক্লোহ। আকস্মিক ক্লোহ যেমন ধরেন মানে এক জায়গায় কি হচ্ছে, মানে জড়ো হয়েছে কয়েকজন মানুষ, এক গ্রুপের মধ্যে আছে 4 জন আর এক গ্রুপের মধ্যে আছে 3 জন, দুই গ্রুপের মধ্যে মোটামুটি আকস্মিকভাবে মানে মানে ধরেন যে আরেকটা উদাহরণ দিই, বিষয়টা হলো যে 4 জন আছে ব্রাজিলের সাপোর্টার, 3 জন আছে আর্জেন্টিনার সাপোর্টার। তা 2 জন মিলে আর কি মানে গল্প করতেছে, 7 জন মিলে গল্প করতে করতে এক পর্যায়ে বলে যে একজন বলতেছে না পেলে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়, আরেকজন বলতেছে না ম্যারাডোনা শ্রেষ্ঠ প্লেয়ার, আরেকজন বলতেছে কাকা ভালো খেলে, আরেকজন বলতেছে মেসি ভালো খেলে। তো এই যে এরমের কথা বলতে বলতে তারপরে আর্জেন্টিনা সাপোর্টারে বলতে তোরা তো উগ্র, তোরা হলে মারামারি করিস খালি মাঠের ভিতর, তোরা মাইরে খেলিস। আরেকজনরা বলতেছে তোরা তো কাপ নিতে পারিস না। মানে এই রুমের ই করতে করতে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে, কলহ শুরু হয়ে গেছে। তারপরে তারা মারামারি পর্যায়ে চলে গেছে, মারামারি পর্যায়ে যাওয়ার পরে ওদের মধ্য থেকে একজন ব্যক্তি মারা গেছে। তা এই ক্ষেত্রে যদি মারা যায় তাহলে সেটা কি হচ্ছে, তখন সেটা হত্যা বলে গণ্য হচ্ছে না, সরি সেটা মার্ডার বলে গণ্য হচ্ছে না, সেটা কি হয়ে যাচ্ছে কালপাবল হোমিসাইড বলে গণ্য হচ্ছে। ঠিক আছে। তারপরে দেখেন সম্মতি সহকারে যদি কারোর মানে হত্যা করা হয়, সম্মতি সহকারে যদি কারো মৃত্যু ঘটানো হয়, এমন দেখেন এই যে মিম আপু আছে আমাদের, ঠিক আছে, মিম আপু আছে, মিম চৌধুরী সাহেবা উনি আছেন। তা উনি ধরেন যে মোটামুটি দীর্ঘদিন যাবৎ একজনের সাথে, প্লিজ ডোন্ট মাইন্ড, একজনের সাথে ধরেন রিলেশনে ছিল দীর্ঘ 8 বছর থাকা অবস্থায় কি হইল, 8 বছর পরে তাদের ব্রেকআপ হয়ে গেল। তা ব্রেকআপ হয়ে গেলে মিমবাবু খুব কষ্ট পাচ্ছে, মানে প্রচণ্ড লেভেলের কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়ার এক পর্যায়ে বললো যে আমার এরকমের জীবন দরকার নাই, আমাকে ভাই তুই মেরে ফেলা দে। মিরাজরে বলল যে